রাই খুব টেনশনে আছে আজ। বুঝতে পারছে না কি করবে। ডাক্তার দেখিয়ে নানা ফার্মেসির দোকান থেকে ঘুমের ওষুধ কিনে গরম দুধে গুলে রেখেছে। খাওয়ার আগে শেষ মুহূর্তে সে অর্জুনকে লিখে রেখে যাচ্ছে তার শেষ চিঠি। হালকা নীল আলো ঘরে, মাথার ওপর পাখা বনবন করে ঘুরছে। এসিটাও অন আছে, তবুও বিন্দু বিন্দু ঘাম কপালের ভাঁজে। এইবার লেখা শেষ। এবার চোখ বুজে গরম দুধ খেয়ে শুয়ে পড়ল সে। দরজাটা করে দিল লক, যাতে বাইরে থেকে কেউ হুট করে না এসে পড়ে। আস্তে আস্তে অসাড় হয়ে যাচ্ছে রাই। না, সে শেষ পর্যন্ত পেরেছে, যদিও খুব কষ্ট হচ্ছে অর্জুনের জন্য। অর্জুনের কি হবে? সে তো নাইট ডিউটি সেরে কাল সকালে যখন ফিরে আসবে, তখন আর দেখা পাবে না তার ভালোবাসার মানুষটাকে। ক্ষুদ্র ক্ষুদ্র আঘাত কি করে রাইকে সরিয়ে নিতে বাধ্য করেছিল অর্জুনের থেকে, সেটা একদিনে নয়, বিগত 5 বছর ধরে। না, এসবে রায়ের স্বামী অর্জুনের কোনো দোষ নেই। সে আজও তার রায়কে ভালোবাসে, আগের মতোই। সোশ্যাল মিডিয়ার যুগে রায়ের আবৃত্তি আর রবীন্দ্রনৃত্য দেখে কিভাবে যে অর্জুন নিজের ভালো লাগাকে উজাড় করে দিয়েছিল যেন রায়ের কাছে। কলেজ শেষ করে চাকরি পেয়েই বাড়ির অমতে রায়কে সরকারি মতে রেজিস্ট্রি করে অর্জুন। অর্জুনের বাবা নেই, মা বরাবর একটু কঠোর এবং প্রাচীন সংস্কৃতির উপাসক। তাই সে বাড়িতে জানায়নি তার বিয়েটার কথা। যদিও রেজিস্ট্রির পর রাই আর অর্জুন দুজন দুজনের বাড়িতেই রইল। 2-4 জন বন্ধুবান্ধব ছাড়া কেউই জানতে পারেনি। কিন্তু লোকের মুখে মুখে সেই কথা চাউর হতে বেশিদিন সময় লাগল না। ঈষৎ অশান্তি হয় ওদের দুজনের বাড়িতেই। অর্জুনের মা বিষয়টা সেভাবে মেনে না নিলেও লোকলজ্জার খাতিরে অবশেষে সম্মত হলেন রায়কে মেনে নিতে। রায়ের বাবা অবশ্য বিষয়টাকে মেনে না নিয়ে বলেই দিয়েছিল, এই মেয়ে আমাদের বংশের মুখে কালি লাগিয়েছে। ও মেয়ে আমার কাছে আজ থেকে মৃত। নিজে তো নয়, বাড়ির কেউ রায়ের সাথে যোগাযোগ রাখলে তাকেও এই বাড়ি থেকে বিতাড়িত হতে হবে, বলেছিলেন রায়ের বাবা, রাতুল বাবু। রাই ভেবেছিল বাপের বাড়ি তো বিয়ের পর মেয়েদের ঠিকানা নয়, ঠিকানা হয় শ্বশুর বাড়ি। আর সেখানে অর্জুনের মা বিষয়টা মেনে নিয়েছেন, মানে আর কোনো অসুবিধে নেই। বাকিটা জীবন অর্জুনের সাথে সুখে সংসার করেই কেটে যাবে তার। কিন্তু এই ভাবনা যে একেবারেই ভুল, সেটা রাই বুঝল বিয়ের কিছুদিন পর। না, নিজের স্বামীর দিক থেকে বিন্দুমাত্র ভালোবাসার খামতি নেই। মুশকিলটা হলো তার শাশুড়ি যেন কিছুতেই তাকে তার পুত্রবধূ হিসেবে মানতে পারছে না। কখনো এটা কখনো সেটা নিয়ে সে কথা শোনায়, অবশ্য ছেলের আড়ালে। রাই প্রথমে বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে দেখেনি, কিন্তু আর থাকতে না পেরে অবশ্য অর্জুনকে বললেও অন্যরকম ঝামেলা সৃষ্টি হয়েছে সংসারে। যেমন, আমার ছেলেটাকে আমার নামেই কান ভাঙিয়ে দিচ্ছ আজকাল। এই সব শিক্ষা দিয়েছে তোমার বাবা মা? এরকম এরকম। আসলে অর্জুনকে কিছু বললে সে সেটা নিয়ে তার মাকে গিয়ে সরাসরি বলতো, যে রাইকে নিয়ে কেউ যেন কোনো খারাপ মন্তব্য না করে। ধীরে ধীরে রাই লক্ষ্য করছিল এটাও, যে তার জন্য দূরত্ব বেড়ে যাচ্ছে অপর্ণা দেবী আর তার ছেলে অর্জুনের মধ্যে। আজকাল প্রায় মা ছেলের মধ্যে সূক্ষ্ম কারণে অশান্তি লেগে রয়েছে। বলা বাহুল্য, সে অশান্তির মূল কারণ রাই। অর্জুন যে রাইকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার জন্য রাইকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করলে সে সরাসরি গিয়ে মায়ের মুখের ওপর জবাব দিয়ে এসেছে। এমনকি সে চেয়েও ছিল রাইকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করতে, কিন্তু রাই নিজেই আপত্তি জানিয়েছিল। কারণ এটার জন্য যে তাকে কথা শুনতে হবে, সেটা বলা বাহুল্য। এইভাবে কেটে গেল মাসের পর মাস, বছরের পর বছর। রায়ের গর্ভে আসে না কোনো সন্তান। শুরু হলো এই নিয়ে নতুন অশান্তি। তাকে আর তার বাপের বাড়ি নিয়ে কথা শুনিয়ে চলেছে এই নিয়ে। অবশ্য অর্জুনকে জানালে সে বলেছে, এখনো সময় আছে, এখনই এত চিন্তার কিছু নেই। কিন্তু কাহাতক এসব ভালো লাগে। অর্জুনের শিফটিং ডিউটি 12 ঘন্টার, যাতায়াত নিয়ে প্রায় 14 ঘন্টা। এই দীর্ঘ সময়ে তাকে সহ্য করে যেতে হয় তার শাশুড়ির কটূক্তি, বঞ্চনা। না, সে কখনোই তার শাশুড়ির মুখের ওপর একটা কথাও বলেনি। তাই সে ঠিক করেছিল নিঃশব্দে সরে আসার। কিন্তু তার যাবার যে জায়গা নেই। তার বাপের বাড়িও তার সাথে সম্পর্কের পাট চুকিয়ে দিয়েছে। আবার সব কথা অর্জুনকে বলতেও সাহস পায় না, কারণ এই নিয়ে তারপরে সে বাড়িতে মায়ের সাথে অশান্তি করবে, তাতে তার কপালে জুটবে দ্বিগুণ অশান্তি। তাই সে ঠিক করেছিল নিজেকে সরিয়ে নেবে এই সংসার থেকে। অসুস্থতার নাম করে ডাক্তার দেখিয়ে বিভিন্ন ফার্মেসি দোকান থেকে এক মুঠো স্লিপিং পিলস সংগ্রহ করেছিল সে। কষ্ট হচ্ছে তার শুধু অর্জুনের জন্য। তাকে ছাড়া তো অর্জুনের আর কেউ নেই। কিন্তু সে যে তিলে তিলে দগ্ধে দগ্ধে
নিজে প্রায় মানসিকভাবে মৃত হয়েই গেছে। সেটা তো কেউ আর দেখতে আসছে না। শুধু শরীরের মৃত্যুটা দেখা যায় বলেই না এত সমস্যা? অর্জুনের জন্য তাই লিখে রেখে গেল রাই তার ভালোবাসার শেষ চিঠি। চোখের দুপাশ বেয়ে জলধারা অবিরাম ঝরে পড়ছে। গরম দুধে এক মুঠো স্লিপিং পিলস গুলে এক নিঃশ্বাসে সে যখন খেয়ে নিল, তখন অনেকটা মানসিক স্বস্তি যেন তাকে চেপে ধরল। আর সহ্য করতে হবে না প্রতিনিয়ত তার শিক্ষা দীক্ষা, ব্যবহার অক্ষমতা নিয়ে কোনো খোঁটা বা মুখ ঝামটা। আস্তে আস্তে সবকিছু যেন আবঝা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ঢলে পড়ছে রাই মৃত্যুর কোলে। চোখটা বোঝার আগের মুহূর্তে সে শুধু বলে গেল মনে মনে, বিদায় পৃথিবী, আবার দেখা হবে। হে ঈশ্বর, আমার ভালোবাসাকে দেখো। পরদিন সকালে অনেকক্ষণ ডাকাডাকি করে তখন ডিউটি থেকে ফিরে এসে দরজা ভেঙে ঘরে ঢুকল প্রথম অর্জুন। রায় নিস্পন্দন দেহটা দেখে বুঝতে অসুবিধে হয়নি যে তার রাই আর নেই। কান্নায় ভেঙে পড়েছিল সে। পুলিশ যখন পোস্টমর্টমের জন্য বডি নিয়ে যাচ্ছিল, তখনই টেবিলে ফুলে তোড়ার তলায় অর্জুন দেখতে পেল একটা ভাঁজ করা কাগজ। হ্যাঁ, এটা তারাই লিখে রেখে গেছে তার জন্য। প্রিয় অর্জুন, তুমি যখন এই চিঠি পড়বে, তখন আমি তোমার থেকে অনেক দূরে। বিশ্বাস করো, আমি আর পারছিলাম না তোমার সংসারে মানিয়ে নিতে। রোজ রোজ এই আতঙ্কে আমি এক প্রকার হাঁপিয়ে উঠেছিলাম। আসলে মা আমাকে আজও ক্ষমা করতে পারেননি, সেটা আমি বুঝতাম। নয়তো এমনটা করতাম না। কিন্তু আমি কি করব? ভালোবাসা কি অপরাধ? আমি তোমাকে বললেও তুমি মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করতে। আবার এর জন্য আমার কপালে জুটত দ্বিগুণ বঞ্চনা। তাই শেষের দিকে আমি আর তোমাকে কিছু বলতাম না। এইভাবে মুখ বুজে সহ্য করতে করতে কবে যেন মনে হলো মানসিকভাবে আমি মৃত। হয়তো সেটা চোখে দেখা যায় না, তাই তোমরা বুঝতে পারতে না। আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল সকল হাসি, খুশি আর সুখ। ভেঙে গেছিল সকল স্বপ্ন যা আমি একসময় তোমাকে নিয়ে দেখেছিলাম। তাই ঠিক করেছিলাম চলে যাব বহুদূরে, যেখান থেকে কেউ আমায় আর ফিরিয়ে আনতে পারবে না। তবু তোমার কথা ভেবে পিছিয়ে আসতাম, কারণ আমি না থাকলে তোমার কি হবে সেই কথাটা ভেবে। কিন্তু আজ সকালে মা যেটা বলল আমার সন্তান না হওয়ার জন্য, সেটা আর সহ্য করতে পারলাম না গো। তাই সিদ্ধান্ত নিয়েই ফেললাম। বিশ্বাস করো, আমি এখন অনেক শান্তিতে আছি। তুমি প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও অর্জুন। বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আজ ঠিক ততটাই ভালোবাসি, সেই কলেজের দিনগুলোর মতো। আর আমার জীবনে তোমাকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসিনি। আর আমি চাই আগামী জন্মেও যেন আমি তোমার হয়েই জন্মাতে পারি। হয়তো আমার ওপর তোমার খুব রাগ হচ্ছে। প্লিজ রাগ করো না। পারলে ক্ষমা করে দিও। নিজের খেয়াল রেখো। আর পারলে আবার বিয়ে করো নিজের মায়ের পছন্দ করা কাউকে। কারণ নয়তো আমার মতো কপাল তার হবে। ভালো থেকো, তোমার রাই। আবারও কান্নায় ভেঙে পড়ল অর্জুন। না, রায়ের দুঃখে নয়, নিজের অক্ষমতার জন্য। সে রক্ষা করতে পারল না তার রাইকে। সারা জীবন আঁকড়ে রাখার দায়িত্ব নিয়ে পারল না সে দায়িত্ব পালন করতে। তার চোখের সামনে রোজ তার ভালোবাসা একটু একটু করে গুমড়ে মরেছে। আর সে, না, আর ভাবতেই পারছে না সে। অর্জুন সেই দিনের পর চলে গেল বাড়ি ছেড়ে। না, মায়ের সাথে এক বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব নয়। সে একজন খুনি, তার রাইকে খুন করেছে। কাউকে কিছু না বলে সেদিন রাতেই বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। তারপর কেটে যায় বেশ কটা দিন। কেউ পায় না অর্জুনের খোঁজ। তার আত্মীয় স্বজন, অফিসের কেউই তার কোনো হদিশ আর পায়নি। শুধু বেনামে একটা চিঠি এসেছিল একদিন অপর্ণা দেবীর কাছে। আমি চললাম আমার ভালোবাসার কাছে। একজন খুনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কি অর্জুন সঁপে দিয়েছিল নিজের প্রাণ, নাকি দূরে কোথাও খুঁজে নিয়েছিল তার আগামীর আশ্রয়? উত্তরটা হয়তো সময়ই দেবে। জীবনের না বলা সব প্রশ্নের উত্তর সময়ই দিয়ে যায়।